আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশকৃত ৮ দফা দাবিসমূহ আবারও উল্লেখ করছি। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নত করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে গ্রহণ করতে হবে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলের প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। আমি সংক্ষেপে এই যে 8টি দফা আমরা আপনাদের সামনে পুনর্বার করে পেশ করলাম, আমি প্রত্যেকটি দফার একটু করে বিবৃতি দিতে চাই বা ব্যাখ্যা দিতে চাই যে কেন আমরা এই দফাগুলো পেশ করছি। তার মধ্যে 2 থেকে 3টি দফা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বলেছি যে একটি সুরক্ষা আইনের প্রয়োজন আছে। আমি আবারও বলবো যে বাংলাদেশে যে ধর্মনিরপেক্ষতার মূলনীতিটি রয়েছে, 4টি মূলনীতির অন্যতম একটি নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু এই ধর্ম আমাদের জানতে হবে, বা আমরা অনেকে জানি, ধর্মনিরপেক্ষতাকে রেফার করে আমরা যদি কোনো বিচার কার্যের জন্য প্রশাসনের কাছে সহায়তা চাই, আমরা কিন্তু তা পাবো না। কারণ সাম্প্রদায়িক সহিংসতার ভিত্তিতে যদি কেউ আক্রমণের শিকার হয়, তাহলে কিন্তু এই বিষয়টি উল্লেখ করার জন্য নির্দিষ্ট কোনো আইন বাংলাদেশে নেই। আমি আবারও বলছি, দণ্ডবিধি বা পেনাল কোডের আওতায় কোনো খুন কিংবা ধর্ষণের বিচার সম্ভব, কিন্তু এটি শুধুমাত্র তা নয়, অর্থাৎ এটি একটি ধারাবাহিকতা এবং প্রবণতা যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সংখ্যালঘুরা ধর্মীয় সহিংসতার শিকার হয় এবং তার জন্য প্রয়োজন হচ্ছে একটি পরিপূর্ণ এবং সুনির্দিষ্ট আইন, যাতে করে একজন ভিকটিম আদালতের মাধ্যমে তার বিচার লাভ করতে পারে। এই যে আমরা বলছি যে বিচার হচ্ছে না, বিচার হওয়ার জন্য সুস্পষ্টভাবে একজন ভিকটিমকে বলতে হবে যে আমি কেন ভিকটিম হয়েছি, আমি সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছি। তো এটা আমাদের কাছে মনে হয় যে এটা একটা ক্রাইম নিড এবং অবিলম্বে এটার এই বিষয়গুলো আমাদেরকে প্রণয়ন করতে হবে। এবং সংবিধানের অনেক বিষয় প্রিন্সিপালস হিসেবে থাকে এবং অনেক কিছু কিন্তু আমরা চাইলেই রুলসের হিসেবে রাখতে পারি না। এটা যেমন আমরা জানি, তেমনি ভাবে আমাদের আইন করার মাধ্যমে সেই বিষয়গুলোকে, অর্থাৎ যেগুলো প্রিন্সিপালস হিসেবে আছে, সেগুলো রুলস হিসেবে নিয়ে আসতে হবে, যাতে করে যদি কেউ কোনো শ্রেণী কিংবা কোনো মানুষ যদি একটি দেশে তারা ভিকটিম হয়, তাহলে যাতে তাদের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ আমরা এখানে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আবেদন কেন করছি? আমরা জানি যে নারী ও বিচার নির্যাতনের জন্য আমাদের দেশে একটি আইন রয়েছে যেটি অত্যন্ত কার্যকরী। তার মাধ্যমে হয়তোবা নারী কিংবা শিশুর প্রতি নির্যাতন কমে যায়নি, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো দোষীকে আমরা সেই বিচারের আওতায় এনেছি, তার এক্সাম্পলারি কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। অর্থাৎ এটি একটি দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের তেমনি ভাবে এমন একটি কার্য করতে হবে, সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে হোক কিংবা নতুন যে সরকার আসবে তাদের মাধ্যমে যদি একটি আইন প্রণয়ন করা যায় যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সহিংসতা, ধর্মীয় এবং সাম্প্রদায়িক সহিংসতার যে মানুষগুলো বলি হচ্ছে, তাদের মাধ্যমে তারা যাদেরকে দোষী সাব্যস্ত করছে, সেই মানুষগুলোকে যদি বিচারের আয়তায় জানা হয় এবং সেটা যদি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে একটি ধারাবাহিকতা কিংবা যে প্রবণতা রয়েছে, এটি আমরা মনে করি যে অনেকটাই কমে যেতে পারে। এবং তার জন্যই আমরা সকলে মিলে একাকার হয়েছি, এখানে আপনাদের সামনে এসেছি, আমাদের ভয়েসটা রেজ করছি, কনভে করছি আমাদের মেসেজে। আমাদের যে যা কিছু হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবকিছুকে বাদ না দিই, এটা একটা জাতীয় ইস্যু, এটা সবাই অ্যাকনলেজ বা স্বীকার করুক এবং এটা স্বীকার করার পরবর্তীতে
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেমন স্বীকার করেছেন তেমনি ভাবে সবাই স্বীকার করুক এবং তার পরবর্তীতে যে আইনি পদক্ষেপগুলো যার মাধ্যমে একজন ভিকটিম তার বিচার প্রতিষ্ঠা করতে পারবে সেই বিষয়গুলো যেন প্রণীত হোক, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আর্জি। ধন্যবাদ।